আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগতম। আজকে খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে, তথা আইসিসির আজকে পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে একটি মিটিং ছিল। মূলত বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কিনা বা তাদের ভেন্যু পরিবর্তন করবে কিনা বা কি বিষয় হবে, এই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ কমিটি তথা 16 সদস্যের একটি মিটিং হয়েছিল। সেই 16 সদস্যের মিটিং শেষে গিয়ে তারা ভোটাভুটিতে গিয়েছে যে বাংলাদেশকে বাদ দিয়ে কি অন্য দল নেবে না বাংলাদেশের ভেন্যু পরিবর্তন করবে। তো বাংলাদেশের বিপক্ষে 14টি ভোট পড়েছে, পক্ষে মাত্র 2টো ভোট। তো এই হচ্ছে মূলত বিষয়, এবং এরপরেই আইসিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে যে 24 ঘন্টার ভিতরে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে। তারা যদি বিশ্বকাপ খেলতে চায় ভারতে গিয়েই খেলতে হবে, নচেত বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বাংলাদেশের জায়গায় সেখানে ঢুকিয়ে তাদেরকে দিয়ে বিশ্বকাপ খেলাইতে হবে। এই হচ্ছে মূল নিউজটা। এখন এই বিষয়ে আমি আজকে শেষ পর্যন্ত আলোচনা রাখবো, এবং আপনারা যে কেউ আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা যদি একটু বিবিসির নিউজটা একটু পড়ে আসি, তাহলে আলোচনা টানতে সুবিধা হবে। বিবিসি নিউজ করেছে, যে যুক্তিতে বাংলাদেশের আবেদন নাকচ করলো আইসিসি। টি-20 বিশ্বকাপ 2026 খেলতে ভারতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ যে আবেদন করেছিল তা নাকচ করে দিয়েছে আইসিসি। এক বোর্ড সভায় ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানালেও আইসিসি বিষয়টি ব্যাখ্যা করেছেন। কি ব্যাখ্যা করেছেন? একটি বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রণ সংস্থা জানায়, ব্যবস্থাপনার প্রয়োজনে ও সংকট কাটাতে বিসিবির সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ করেছে আইসিসি। বৈঠক ও চিঠিপত্রের মাধ্যমে টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা শেয়ার করা হয়, যেখানে কেন্দ্র ও রাজ্য পর্যায়ের আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার কথাও তুলে ধরা হয় বাংলাদেশের কাছে। আইসিসির এক মুখপাত্র বলেন, গত কয়েক সপ্তাহ ধরে আইসিসির বিসিবির সঙ্গে নিয়মিত গঠনমূলক আলোচনায় যুক্ত ছিল, যাতে বাংলাদেশ দল টুর্নামেন্টে অংশ নিতে পারে। এ সময় আমরা স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন, ভেন্যু ভিত্তিক পূর্ণাঙ্গ নিরাপত্তা পরিকল্পনা এবং আয়োজক দেশের আনুষ্ঠানিক আশ্বাস শেয়ার করেছি। সব মূল্যায়নেই দেখা গেছে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তার জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি নেই। তিনি আরো বলেন, এই প্রচেষ্টা সত্ত্বেও বিসিবি তাদের অবস্থানে অনড় ছিল এবং একটি বিচ্ছিন্ন এবং সম্পর্কহীন ঘটনায় একজন খেলোয়াড়ের ঘরোয়া লিগে অংশগ্রহণ সংক্রান্ত বিষয়কে বিসিবি বিশ্বকাপে অংশগ্রহণের সঙ্গে যুক্ত করেছে। এই বিষয়টির সঙ্গে টুর্নামেন্টের নিরাপত্তা ব্যবস্থার কোনো সম্পর্ক নেই। আইসিসির ভাষ্য অনুযায়ী ভেন্যু ও সূচি নির্ধারণ করা হয় নিরপেক্ষ নিরাপত্তা মূল্যায়ন, আয়োজক দেশের নিশ্চয়তা এবং টুর্নামেন্টের স্বীকৃত শর্তের ভিত্তিতে, যা যা 20টি অংশগ্রহণকারী দেশের জন্যই সমানভাবে প্রযোজ্য। মুখপাত্র বলেন, স্বাধীন কোনো নিরাপত্তা প্রতিবেদনে যদি বড় ধরনের ঝুঁকির প্রমাণ না থাকে তাহলে ম্যাচ স্থানান্তর করা সম্ভব নয়। এতে অন্য দল ও বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের জন্য বড় ধরনের লজিস্টিক ও সূচিগত জটিলতা তৈরি হবে। এই সঙ্গে এটি আইসিসির নিরপেক্ষতা, ন্যায্যতা ও শাসন ব্যবস্থার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। অর্থাৎ তারা নাকি নিরপেক্ষ। আইসিসি জানিয়েছে তারা সৎ উদ্দেশ্যে কাজ করতে, অভিন্ন মানদণ্ড বজায় রাখতে এবং বিশ্ব ক্রিকেটের সামগ্রিক স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতবদ্ধ। এই যে তারা যে বক্তব্যটা দিল যে আসলেই তারা ন্যায় ভিত্তিক কাজ করছেন এবং যাতে ন্যায় ব্যাহত না হয় সেই জন্যই তারা লড়ে যাচ্ছেন, এগুলি একেবারেই খোঁড়া যুক্তি। কারণ আমরা কয়েকদিন আগেই দেখছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন ভেন্যুগুলি নির্ধারণ করা হয় সেভাবেই নির্ধারণ করা হয়েছে। এমনকি ফাইনাল হওয়ার কথা ছিল লাহোরে, যে ফাইনাল হবে লাহোরে, তবে যদি ভারত ফাইনালে ওঠে সেই ক্ষেত্রে লাহোরে হবে না, তখন অন্য ভেন্যুতে হবে, নিরপেক্ষ ভেন্যুতে হবে। তাহলে একটা দেশের কারণে যখন ভেন্যু পরিবর্তন হয়ে যায়, আর এখানে বাংলাদেশের সাথে বিতলেমিটা করেছে মূলত ভারত। মুস্তাফিজকে যেই ইস্যুতে বাদ দিয়েছে সেই ইস্যুটা তারা দেখিয়েছে যে ভারতে বাংলাদেশের নিরাপত্তাজনিত শঙ্কা, মুস্তাফিজকে তারা নিরাপত্তা দিতে পারবে না, সে কারণেই মূলত মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিতে বলেছে। তো যেই জায়গায় মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবে না, সেই জায়গায় বাংলাদেশ টিম, বাংলাদেশ ম্যানেজমেন্টের সাথে যারা থাকবেন এবং দর্শক, আম্পায়ার সহ সকলে, তাদের নিরাপত্তা ভারত কিভাবে দিবে? এমনকি বর্তমান যে আইপিএল চলতেছে
সেখানেও আমাদের বাংলাদেশের একজন আম্পায়ারকে নিয়েছে, সৈকতকে নিয়েছেন। সেই সৈকতকে 3টি ম্যাচে 3টিতেই বসিয়ে রেখেছে থার্ড আম্পায়ার হিসেবে, অর্থাৎ তাকে মাঠের আম্পায়ার হিসেবে আম্পায়ারিং করতে দেয়নি। তো এই যখন অবস্থা, সেই অবস্থায় বাংলাদেশের দল কিভাবে ভারতে খেলবে, এটা বড় ধরনের একটা প্রশ্ন। সেই জায়গা থেকে আইসিসির উচিত ছিল যে যৌক্তিকভাবে বিষয়গুলি বিশ্লেষণ করা, এবং তারা যে প্রতিবেদন পেশ করেছে আমাদের বাংলাদেশের কাছেও পাঠিয়েছে যে বাংলাদেশের দর্শকদের জন্য উচ্চমাত্রার ঝুঁকি রয়েছে। দর্শকরা জার্সি পরে যদি যায়, সেটা দর্শকদের জন্য ঝুঁকির মাত্রাটা উচ্চ মাত্রা হিসেবে তারাই নির্ধারণ করেছে, এবং খেলোয়াড়দের জন্য কিছু কিছু জায়গায় উচ্চ মাত্রায় ঝুঁকি রয়েছে, কিছু কিছু জায়গায় স্বাভাবিক ঝুঁকি, সাধারণত সব সব দলের যা থাকে আমাদেরও তাই। কিন্তু এই উচ্চ মাত্রার ঝুঁকির গুলি কেন তারা আমলে নিচ্ছে না? মূলত এই বিষয়ে যদি আমরা এভাবে বলতে পারি যে মূলত বাংলাদেশের গ্রামগঞ্জে এখন আমরা সালিশ দরবার দেখি, আবার আরেকটা বিচার কার্য দেখি আমরা আদালতে। গ্রামগঞ্জের সালিশ দরবার থেকে সাধারণত তাৎক্ষণিক সমাধান পাওয়া যায়, যে কোনো বিষয়ে আপনি 1-2 দিনের ভিতরে একটা সমাধান পেয়ে যাচ্ছেন। কিন্তু আদালতে গেলে দীর্ঘ সূত্রি তার পড়ে যেতে হয়, এবং 10 বছর, 15 বছর, 20 বছর আপনি মামলাটা ঝুলে থাকে, অর্থ নষ্ট হয়, এবং সময়, পরিশ্রম সব কিছু যায় আপনার। এরপরেও মানুষ গ্রামের দরবারে বসে না, বিশেষত যারা একটু হতদরিদ্র, যারা একটু নিম্ন শ্রেণীর, তারা বসতেছে না। কেন? কারণ ওই জায়গায় তাদের প্রভাব কাজ করবে না, কারণ ওইখানে প্রভাবশালী যারা থাকবে তাদের কথা মতো মাতব্বররা সালিশ বা বিচার করে দিবেন। সেজন্য মূলত নিম্ন শ্রেণী বা একটু দুর্বল যারা, তারা গ্রামের সালিশের উপরে আস্থা রাখতে পারেন না। ঠিক আমার এই আইসিসির আজকের এই বৈঠক আমার সেই গ্রামের সেই দরবার সালিশের কথাই মনে করে দিল। যেহেতু ভারতের অনেক টাকা, অনেক শক্তি, এবং আইসিসির বর্তমান প্রেসিডেন্টও ভারতের অমিত শাহর ছেলে জয় শাহ, সেই কারণেই ভারতের সব কিছু তারা অকপটে মেনে নিয়েছে। বাস্তবতা এবং বাস্তব যে চিত্রগুলি, সেগুলি তারা এড়িয়ে গিয়ে, এবং আমাদের অতীতে যেই দৃষ্টান্তগুলি আছে সেগুলিও তারা আমলে না নিয়ে এক পেশে সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ যদি আগামী 24 ঘন্টার ভিতরে না খেলার পক্ষে মত দেয়, তাহলে স্কটল্যান্ডকে এখানে যুক্ত করা হবে। কেমন যেন বাংলাদেশ এখানে দয়া দক্ষিণা হয়ে খেলতে গিয়েছিল, অথচ বাংলাদেশ এখানে তারা তাদের শক্তিমত্তা দেখিয়ে, তাদের পয়েন্টের ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতেই তারা এখানে চান্স পেয়েছিল। অতএব একটা দল যখন যোগ্যতার ভিত্তিতে কোনো টুর্নামেন্টে চান্স পায়, সেই জায়গায় যখন তাদের নিরাপত্তা ইস্যু থাকে, এবং বাংলাদেশ সরকারও বলতেছে সেখানে নিরাপত্তা ইস্যু আছে, সেই জায়গায় আইসিসি কেন এখানে আমাদেরকে ওভারটেক করে এমন একটা সিদ্ধান্ত নিল? বোধহয় পাকিস্তান ছাড়া আর কেউ হয়তো আমাদের সাথে ছিল না, না থাকাটা স্বাভাবিক, কারণ অন্য সব দেশকে কন্ট্রোল করে নিয়েছে বা ম্যানেজ করে নিয়েছে ভারত। আগে আমরা শুনতাম জোর যার মুল্লুক তার, এখন মূলত দেখছি টাকা যার মুল্লুক তার, বা টাকা যার পৃথিবী তার। ঠিক তাই ভারতের যেহেতু অনেক টাকা, ভারত অলরেডি এর ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে বাংলাদেশ যখন আয়ারল্যান্ডের সাথে কথা বলতেছিল যে আমরা তোমাদের সাথে গ্রুপ এক্সচেঞ্জ করে নিব, তোমরা এই গ্রুপে আসবে, আমরা ওই গ্রুপে যাব, তখন ভারত আয়ারল্যান্ডকে টোপ দিয়েছিল যে তোমরা বাংলাদেশের কথায় শুনবা না বা বাংলাদেশের কথা মেনে নিবা না, বিনিময়ে আমরা তোমাদেরকে এত $1,000,000 দিব, এবং ভারতের সাথে আগামীতে এই কয়টা ম্যাচ খেলার সুযোগ দিব। এই ধরনের কথাও আমরা চাউর হয়েছে, দেখেছি, শুনেছি যে এই আলোচনাগুলি এসেছে। অতএব টাকা যার, সারা বিশ্ব এখন তার কথাই চলে, সেটা আবারও প্রমাণিত হলো। যেহেতু আইসিসি কোনো কোর্ট না, বিচার না, এখান থেকে কোনো বিচার হয় নাই, বরং তাদের যে বোর্ড সভা হয়েছে, বোর্ডে মোট 16 জন সদস্য, এই 16 জনের ভিতরে ভোটাভুটির মাধ্যমে মাত্র 14টি ভোট পড়েছে বাংলাদেশের বিপক্ষে। শুধুমাত্র 2টো ভোট বাংলাদেশের পক্ষে পড়ার কারণে বাংলাদেশের আগামী বিশ্বকাপ একটা অনিশ্চয়তার ভিতরে পড়েছে। আগামী 24 ঘন্টার জন্য আলটিমেটাম দিয়ে দিয়েছে বাংলাদেশকে। আগামী 24 ঘন্টার ভিতরে যদি বাংলাদেশ পজিটিভলি ভারতে গিয়েই খেলতে চায়, তাহলে ইয়েস বলবে, আর যদি বাংলাদেশ মনে করে না আমরা ভারতে খেলবো না, তাহলে নো বলে দিবে, বাংলাদেশ জায়গায় তারা স্কটল্যান্ডকে নিয়ে আসবে। এই হচ্ছে মূলত বাস্তবিক অবস্থা। এখন বাংলাদেশের কি করণীয়? বাংলাদেশ কি আদৌ খেলা উচিত? না খেললে বাংলাদেশ কি করবে? এখন বাংলাদেশ যদি এই বিশ্বকাপ না খেলে বড় ধরনের একটা প্রতিক্রিয়া আসবে খেলোয়াড়দের ভিতরে। অলরেডি তাদের টাকার তো লোভ আমরা দেখেছি, প্রত্যেকটা প্লেয়ারের টাকার জন্যই মূলত তারা দেশকে বিকিয়ে দিতে রাজি ছিল, যেটা আমরা কয়েকদিন আগে আন্দোলনে একজন তামিম ইকবালকে কেন্দ্র করে বিপিএল এর মতো খেলাকে তারা বন্ধ করে দিয়েছিল। এই যে একটা অবস্থা, সেই অবস্থা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আগামী বিশ্বকাপ যদি বাংলাদেশ কোনোভাবে পার্টিসিপেট না করে,
তাহলে এর একটা প্রভাব বা নেতিবাচক প্রভাব পড়বে খেলোয়াড়দের ভিতরে, এবং আগামী টুর্নামেন্ট বা আগামী খেলাগুলি বাংলাদেশের প্লেয়াররা সেভাবে হয়তো খেলতে চাবে না বা খেলবে না, একটা বিষয় থাকবে। দ্বিতীয়ত যে বিষয়টা আমি মনে করি যে বাংলাদেশ তাহলে কি করবে না খেললে, আর একটা পয়েন্ট থাকবে বাংলাদেশের, সেটা হচ্ছে বাংলাদেশ এখন আন্তর্জাতিক যে ক্রীড়া আদালত আছে সেই জায়গায় যেতে পারবে। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে গেলে সেখানে কিন্তু এরকম 10 জন মিলে বসবে না, ভোটাভুটি হবে না যে কার পক্ষে ভোট বেশি কার পক্ষে ভোট কম। যেহেতু ভোটাভুটি হয়েছে, আমাদের টাকা নেই, আমাদের সেই ক্ষমতা নেই, সক্ষমতা নেই, আমরা আমাদের পক্ষে ভোট আনতে পারিনি, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। যেমন আমরা বর্তমান জাতীয় নির্বাচনগুলি বা ইউনিয়ন পরিষদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনগুলি দেখি, যার ক্ষমতার দাপট আছে, যার টাকার দাপট আছে, সেই মাঠ থেকে জিতে আসতে পারে। যার ক্ষমতার দাপট নেই, টাকার দাপট নেই, যার ভোট কেন্দ্রগুলি পাহারা দেওয়ার সক্ষমতা নেই, তিনি ভোটে জিতুক বা হারুক অলওয়েজ তিনি হারবেন, এটাই স্বাভাবিক। তো ঠিক আমাদের আইসিসি থেকে আমাদের যে ফলাফল পেয়েছি সেটা এই চিত্রটা একেবারে আমাদের স্পষ্ট। অতএব এখন বাংলাদেশের করণীয় হচ্ছে যদি না খেলে তাহলে অবশ্যই অবশ্যই বাংলাদেশকে আন্তর্জাতিক যে ক্রীড়া আদালত আছে সেই আদালতের কাছে যাইতে হবে, সেখানে মামলা করতে হবে, এবং আমাদের যেই কাছে যেই তথ্যগুলি আছে, বিশেষ করে আমাদের যদি নিজস্ব কোনো তদন্ত টিমের কোনো থাকে, রিপোর্ট থাকে, সেই রিপোর্টগুলি হস্তান্তর করতে হবে। আইসিসি যে রিপোর্ট আছে সেই রিপোর্টগুলি হস্তান্তর করতে হবে, এবং আইসিসি যেইভাবে মুস্তাফিজকে বাদ করেছে এবং যেই ইস্যুতে বাতিল করেছে, সেই আন্তর্জাতিক মিডিয়াতে সেই নিউজগুলি কভার করেছে, সেই আন্তর্জাতিক সেই মিডিয়ার পেপার কাটিংগুলি সেখানে দেওয়া যেতে পারে, বা অনলাইন যে মিডিয়ার নিউজগুলি সেই লিঙ্কগুলি তাদেরকে দেওয়া যেতে পারে। এগুলি দিয়ে যদি মামলা করা হয় তাহলে আমি নিশ্চিত যে এখান থেকে আমরা একটা স্বাভাবিক এবং ভালো একটি সুফল পাবো। তবে যদি কোনো কারণে সরকার মনে করে যে আমাদের তো সব শেষ, তাহলে আমরা একটু অন্যভাবে চিন্তা করি। অর্থাৎ আমরা এতদিন পর্যন্ত ফাইট করেছি, সর্বশেষ যখন দেখেছি আমরা ফাইটে পারলাম না, তো আমরা এখন খেলতে যাব, সেটা যদি হয় করতে পারে সরকার, আমার মনে হয় হয়তো সেই পথেও যেতে পারে। এখন সেজন্য আমাদের আগামী 24 ঘন্টা ওয়েট করতে হবে, সর্বশেষ সময় পর্যন্ত আমাদের দেখতে হবে আসলে সরকার কি করে এবং বিসিবি কি করে। অবশ্যই এর ভিতরে দ্রুততার সাথেই হয়তো বা আজকে রাত্রেই বিসিবির সাথে সরকারের একটি বৈঠক হবে, যেখানে আমাদের আসিফ নজরুল স্যার থাকবেন, যিনি ক্রীড়া উপদেষ্টা। ক্রীড়া উপদেষ্টা ওদিকে আমিনুল ইসলাম বুলবুল এবং বোর্ডের অন্যান্য যারা আছেন বা সরকারের আরো কেউ থাকতে পারেন এখানে, এরা মোটামুটি বসে একটা সিদ্ধান্ত নেবেন যে আদতে আমরা ভারতে গিয়ে খেলবো কি খেলবো না। এখন আমাদের কিন্তু সম্মানের প্রশ্ন অনেক বড় হয়ে গিয়েছে, যেহেতু আমরা আগেই বলেছি ভারতের মাটিতে আমরা খেলবো না, এখন সেই জায়গায় আমরা থাকবো না চলে আসবো, দেখতে হলে একটু অপেক্ষা করুন। এই কমেন্ট বক্স খোলা থাকলো, অবশ্যই আপনাদের মতামত কমেন্টে দেখতে চাই।